একজন ম্যানেজার হিসেবে আমার মাথায় দুটো প্রশ্ন প্রায় ঘোরে। এক হলো, আমার টিমের সবচেয়ে ভালো যে কর্মী, যে সবসময় সেরা কাজটা করে এসেছে, হঠাৎ করে তার কাজের মানটা কেন যেন কমে গেল, তার সেই আগের আগ্রহটা আর নেই। আর দুই, ধরুন নতুন যে ছেলেটা বা মেয়েটা টিমে জয়েন করেছে, তার মধ্যে অ্যামেজিং উৎসাহ, প্রচুর এনার্জি, কিন্তু তাকে ঠিক কিভাবে গাইড করলে সে সবচেয়ে দ্রুত শিখতে পারবে? এই ধরনের সমস্যার কি কোনো কাঠামোবদ্ধ সমাধান আছে? আজ আমরা এম.এ. হাশেমের লেখা ম্যাপিং এমপ্লয়ি পটেনশিয়াল, দ্য স্কিল উইল ফ্রেমওয়ার্ক, এই আর্টিকেলটা নিয়ে একটা বিশদ আলোচনায় বসব। আমাদের আজকের লক্ষ্য হলো এই আর্টিকেলের মূল বিষয়, স্কিল উইল ম্যাট্রিক্স, সেটাকে এমনভাবে বিশ্লেষণ করা যাতে কর্মক্ষেত্রে এই জটিল প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে সুবিধা হয়। হ্যাঁ, আমাদের লক্ষ্যটা কিন্তু শুধু ফ্রেমওয়ার্কটা ব্যাখ্যা করা না, এর পেছনের যে দর্শনটা, কিভাবে এই মডেলটা ব্যবহার করে একজন ম্যানেজারের লিডারশিপ স্টাইল বদলাতে পারে, সেটাই আমরা দেখব। কারণ প্রত্যেক কর্মীর প্রয়োজন তো আলাদা, আর সবাইকে একই পাল্লায় মাপাটাই হয়তো সবচেয়ে বড় ভুল, তাই না? এক্স্যাক্টলি। তাহলে চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। ওকে, লেটস আনপ্যাক দিস। এই যে আমরা স্কিল এবং উইল বলছি, শব্দ দুটো তো খুবই পরিচিত, কিন্তু এই ম্যাট্রিক্সের প্রেক্ষাপটে এগুলোর নির্দিষ্ট মানেটা ঠিক কী? কারণ সাধারণ অর্থে স্কিল মানে তো দক্ষতা, আর উইল মানে ইচ্ছা। কিন্তু এখানে নিশ্চয়ই এর চেয়েও গভীর কিছু আছে। একদম ঠিক। এখানে স্কিল বা দক্ষতা বলতে শুধু টেকনিক্যাল জ্ঞান বা অভিজ্ঞতাকে বোঝানো হচ্ছে না। এর মধ্যে কর্মীর কোনো একটা নির্দিষ্ট কাজ করার যে সার্বিক যোগ্যতা, কম্পিটেন্স, সেটাও পড়ছে। অর্থাৎ তার কি প্রয়োজনীয় জ্ঞান আছে, ট্রেনিং, অভিজ্ঞতা, সহজ কথায় কর্মী কাজটি ঠিকভাবে করতে সক্ষম কিনা। আচ্ছা, বুঝলাম। আর উইল, এটা কি শুধু কাজটা করার ইচ্ছা, নাকি এর সাথে আত্মবিশ্বাস বা মানসিকতারও কোনো যোগ আছে? ঠিক এই পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উইল বা ইচ্ছা, এটা শুধু মোটিভেশন না, এর ভেতরে কর্মীর আত্মবিশ্বাস, কাজের প্রতি তার কমিটমেন্ট এবং তার যে সামগ্রিক মানসিকতা বা অ্যাটিটিউড, সেটাও অন্তর্ভুক্ত। অর্থাৎ কর্মী কাজটি করতে শুধু চান কিনা তাই নয়, তিনি কি কাজটা করার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী। এই দুটো বিষয়কে, অ্যাবিলিটি আর অ্যাটিটিউড, যখন একসাথে মেলানো হয়, তখনই একজন কর্মীর পারফরমেন্সের আসল ছবিটা পরিষ্কার হয়। একটা ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ। তার মানে, যে নতুন কর্মী খুব উৎসাহ নিয়ে জয়েন করেছে, তার অতিরিক্ত উৎসাহই কি তার জন্য একটা ঝুঁকি হতে পারে যদি ম্যানেজার তাকে ঠিকভাবে গাইড না করে? কারণ তার উইল তো অনেক হাই, কিন্তু স্কিল তো সবে তৈরি হচ্ছে। চমৎকার প্রশ্ন। আর এখান থেকেই কিন্তু আমরা মেট্রিক্সের প্রথম ভাগে ঝুঁকছি। এই অবস্থাকেই বলা হয় লো স্কেল কিন্তু হাই ওয়েল। আর্টিকেলে এদেরকে বলা হয়েছে এনথুজিয়াস্টিক বিগিনার, উদ্যমী শিক্ষানবিশ। এরা নতুন চাকরি পাওয়া গ্র্যাজুয়েট হতে পারে, বা ধরুন অন্য ডিপার্টমেন্ট থেকে আসা কোনো অভিজ্ঞ কর্মীও হতে পারে, যিনি এই নতুন দায়িত্বে এসেছেন। তাদের শেখার আগ্রহ আর কাজের শক্তি দুটোই তুঙ্গে থাকে, কিন্তু পথটা জানা থাকে না। তাহলে এদেরকে ম্যানেজ করার চ্যালেঞ্জটা কি? উৎসাহটাকে সঠিক পথে চালানো? হ্যাঁ, এবং তাদের আত্মবিশ্বাসটাকে রক্ষা করা, এটাই মূল। এদের জন্য সবচেয়ে কার্যকর ম্যানেজমেন্ট স্টাইল হল ডাইরেক্টিং বা সরাসরি নির্দেশনা দেওয়া। যেহেতু তাদের দক্ষতা কম, তাই কি করতে হবে, কিভাবে করতে হবে, এটা খুব পরিষ্কারভাবে স্টেপ বাই স্টেপ বলে দিতে হয়। এখানে মাইক্রো ম্যানেজমেন্ট কিন্তু ক্ষতিকর নয়, বরং বেশ প্রয়োজনীয়। তাদের কাজ থেকে পর্যবেক্ষণ করা, নিয়মিত ফিডব্যাক দেওয়া আর ছোট ছোট সাফল্যকে প্রশংসা করা, এগুলো খুব জরুরি। এতে তাদের শেখার প্রক্রিয়াটা দ্রুত হয় আর তারা হোঁচট খেয়ে উৎসাহ হারিয়ে ফেলে না। বেশ, তাহলে যে নতুন কর্মীটি উৎসাহে ভরপুর, তাকে তো হাতে ধরে শেখাতে হবে। কিন্তু যারা নিজেরাই সব পারে, হাই স্কিল আর হাই উইল, তাদের নিয়ে তো কোনো চিন্তাই নেই, তাই না? তাদের তো শুধু নিজেদের মতো কাজ করতে দিলেই হয়। আপাতদৃষ্টিতে তো তাই মনে হয়। এরাই তো প্রতিষ্ঠানের পিক পারফর্মার বা চ্যাম্পিয়ন। এরা দক্ষ, অভিজ্ঞ এবং সেলফ মোটিভেটেড। কিন্তু এখানেই অনেক ম্যানেজার একটা বড় ভুল করে বসেন। এদেরকে যদি কোনো চ্যালেঞ্জ বা স্বাধীনতা না দেওয়া হয়, তাহলে কিন্তু তারাও একসময় আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। কিন্তু হাই পারফর্মারদের স্বাধীনতা দিলেও কি তাদের উপর কোনো নজরদারির প্রয়োজন নেই? এমনও তো হতে পারে যে তারা ভুল পথে চলে যাচ্ছে। অবশ্যই প্রয়োজন আছে, তবে সেটা নজরদারি নয়, বরং ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট। এদের জন্য ম্যানেজমেন্ট স্টাইল হল ডেলিগেটিং, দায়িত্ব অর্পণ করা।
এদেরকে মাইক্রো ম্যানেজ করাটা সত্যি বলতে তাদের জন্য অপমানজনক আর প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। ম্যানেজারের কাজ হল তাদের ওপর বিশ্বাস রাখা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা অটোনমি দেওয়া। তাদের সাধারণ কাজের বাইরে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং কাজ মানে স্ট্রেচ গোলস দিতে হবে। এতে তারা নিজেদেরকে ভ্যালুয়েবল মনে করেন। এমনকি এদেরকে জুনিয়র কর্মীদের মেন্টর হিসেবে ব্যবহার করলে সেটা তাদের নিজেদের বিকাশের জন্য খুব কার্যকর হয়। তাহলে শুরুতে যে সমস্যাটার কথা বলছিলাম, আমার সবচেয়ে ভালো কর্মীটি হঠাৎ করে কেন ঠিকমতো কাজ করছে না? মনে হচ্ছে আমরা সেই জটিল পরিস্থিতিতে এসে পড়েছি, অর্থাৎ হাই স্কিল কিন্তু লো ওয়েল। ঠিক তাই। আর এই পরিস্থিতিটা যে কোনো ম্যানেজারের জন্য সবচেয়ে বিভ্রান্তিকর। এদেরকে বলা হয় ডিসইলিউশনড অর রিলাক্টেন্ট কন্ট্রিবিউটর। এরা কাজটা খুব ভালোভাবে করতে পারেন, কিন্তু কোনো একটা কারণে তাদের কাজের প্রতি সেই ইচ্ছা বা আগ্রহটা আর নেই। এই কেনর উত্তর খুঁজে বের করাটাই এখানে মূল চ্যালেঞ্জ। হোয়াটস ফ্যাসিনেটিং হেয়ার ইজ আ ম্যানেজার নিডস টু বিকাম আ ডিটেকটিভ। কারণগুলো কি হতে পারে? কাজের চাপ নাকি অন্য কিছু? অনেক কিছুই হতে পারে। হয়তো একই কাজ করতে করতে একটা একঘেয়েমি চলে এসেছে। হতে পারে তিনি বার্নআউট ফিল করছেন, অথবা তার ভালো কাজের জন্য তিনি যথেষ্ট স্বীকৃতি পাচ্ছেন না। এখানে একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি বিষয় হল, অনেক ম্যানেজার ভাবেন লো উইল মানে এটা কর্মীর ব্যক্তিগত সমস্যা, কিন্তু প্রায়ই দেখা যায় এই লো উইল আসলে প্রতিষ্ঠানের সিস্টেম বা ম্যানেজারের কোনো ভুলেরই প্রতিচ্ছবি। কর্মী হয়তো নতুন কিছু শিখতে চেয়েছিল, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি, আর এটাই তার ইচ্ছাকে দমিয়ে দিয়েছে। তাহলে এই পরিস্থিতি সামলানোর উপায় কি? আমার এক পরিচিত ম্যানেজার একবার এমন একজন ডিসইলিউশনড কন্ট্রিবিউটরকে নিয়ে সমস্যায় পড়েছিলেন। তার টিমের সেরা ডিজাইনার হঠাৎ করে খুব সাধারণ মানের কাজ জমা দিচ্ছিল। অনেক আলোচনার পর জানা গেল যে কর্মীটি শুধু একটি নতুন অ্যানিমেশন সফটওয়্যার শিখতে চেয়েছিল, কিন্তু তার অনুরোধ বারবার উপেক্ষা করা হয়েছিল। ছোট্ট একটা ট্রেনিং আর নতুন ধরনের প্রজেক্টে কাজ করার সুযোগ, এটাই তার পুরো মোটিভেশন ফিরিয়ে আনেছিল। তাই এখানে ম্যানেজমেন্ট স্টাইলটা হবে সাপোর্টিং বা কোচিং। জোর করে কাজ আদায় করার চেষ্টা না করে তার সাথে বসে আসল সমস্যাটা বুঝতে হবে। খোলামেলা আলোচনা, তার মতামতকে গুরুত্ব দেওয়া আর তাকে নতুন কোনো দায়িত্ব দেওয়া, এগুলোই তার আগ্রহ ফিরিয়ে আনতে পারে। বোঝা গেল। তবে এই কর্মীর অন্তত দক্ষতা আছে, জানিয়ে কাজ করা যায়। কিন্তু পরিস্থিতি তখন আরও কঠিন হয়ে যায় যখন দক্ষতা এবং ইচ্ছা দুটোরই অভাব দেখা দেয়, মানে লো স্কিল এবং লো উইল। হ্যাঁ, এবং এটা যে কোনো ম্যানেজারের জন্য একটা দুঃস্বপ্নের মতো। এদেরকে বলা হয় আন্ডার পারফর্মার। এদের পারফরমেন্স ধারাবাহিকতাহীন, তারা প্রায়ই ভুল করে এবং তাদের কাজের প্রতিও কোনো আগ্রহ দেখা যায় না। আর এদের পেছনেই ম্যানেজারের সবচেয়ে বেশি সময় এবং শক্তি খরচ হয়। এখানে কি ধরে নিতে হবে যে কর্মীটি এই কাজের জন্য উপযুক্ত নয়, নাকি তাকে শোধরানোর কোনো সুযোগ আছে? দিস রিজেস অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট? দুটোই হতে পারে। তাই প্রথম কাজ হলো কারণটা নির্ণয় করা। এটা কি দক্ষতার সমস্যা, নাকি ইচ্ছার, নাকি কর্মী আর কাজের ভূমিকাটার মধ্যেই কোনো মিল নেই, মানে একটা রোল মিসম্যাচ? এদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট স্টাইল হবে কারেক্টিং, অর্থাৎ সরাসরি এবং খুব পরিষ্কারভাবে তাকে তার পারফরমেন্সের ঘাটতিগুলো জানাতে হবে। কাজের মান কেমন হওয়া উচিত এবং সেটা পূরণ না হলে তার ফলাফল কী হতে পারে সেটাও স্পষ্ট করে দিতে হবে। এরপর একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান বা পিআইপি তৈরি করা যেতে পারে। যদি এর পরেও কোনো উন্নতি না হয়, তাহলে তাকে অন্য কোনো দায়িত্বে পাঠানোর কথা ভাবা যেতে পারে, অথবা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সো হোয়াট ডাজ দিস অল মিন ইন প্র্যাকটিস? এই চারটে ভাগ তো খুব পরিষ্কারভাবে বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, একজন ম্যানেজার তার দৈনন্দিন জীবনে এই ম্যাট্রিক্সটা কিভাবে ব্যবহার করবেন? এটা কি শুধুই একটা তত্ত্ব, নাকি এর বাস্তব প্রয়োগ সম্ভব? এর বাস্তব প্রয়োগই এর আসল শক্তি। দেখুন, প্রথম পদক্ষেপ হল প্রতিটি কর্মীর অবস্থান এই ম্যাট্রিক্সে চিহ্নিত করা। আর এটা শুধু ম্যানেজারের ব্যক্তিগত ধারণার উপর ভিত্তি করে করলে হবে না। কর্মীর পারফরমেন্স ডেটা, প্রজেক্টের ফলাফল এবং তার সাথে সরাসরি মানে ওয়ান-অন-ওয়ান আলোচনার মাধ্যমে এটা করতে হবে। এবং একবার অবস্থানটা বোঝা গেলে ম্যানেজারের কাজটা কি হবে? দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সেই অনুযায়ী নিজের লিডারশিপ স্টাইলকে অ্যাডাপ্ট করা বা খাপ খাইয়ে নেওয়া। অর্থাৎ একই ম্যানেজারের 4 জন কর্মীর জন্য 4টি ভিন্ন অ্যাপ্রোচ থাকতে পারে।
তিনি একজনের জন্য হবেন ডাইরেক্টর, আরেকজনের জন্য ডেলিগেটর, তৃতীয় জনের জন্য সাপোর্টার এবং চতুর্থ জনের জন্য কারেক্টর। ওয়ান সাইজ ফিটস অল নীতি এখানে পুরোপুরি অচল। এরপর আসে ইন্ডিভিজুয়ালাইজড ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করা। যার দক্ষতার অভাব তাকে ট্রেনিং বা মেন্টরশিপের ব্যবস্থা করতে হবে, আর যার ইচ্ছার অভাব তার জন্য অনুপ্রেরণামূলক পরিবেশ বা কাজের স্বীকৃতি নিশ্চিত করতে হবে। কিন্তু মানুষ তো খুব জটিল। তাদেরকে এভাবে 4টি বাক্সের মধ্যে ফেলাটা কি একটু সরলীকরণ হয়ে যাচ্ছে না? এই সিস্টেমের সীমাবদ্ধতাগুলো কি কি? খুব ভালো একটি পয়েন্ট। এটাই এই মডেলের সবচেয়ে বড় ঝুঁকি, ওভার সিম্পলিফিকেশন বা অতি সরলীকরণ। একজন মানুষের মানসিক অবস্থা, তার ব্যক্তিগত জীবনের চাপ, অনেক কিছুই তো তার পারফরম্যান্সকে প্রভাবিত করে, যা এই ম্যাট্রিক্সের স্কোপের বাইরে। দ্বিতীয় ঝুঁকি হল ম্যানেজারের ব্যক্তিগত পক্ষপাত বা বায়াস। একজন ম্যানেজার হয়তো তার পছন্দের কর্মীকে হাইওয়েল ক্যাটাগরিতে রাখতে পারেন, যদিও বাস্তবে হয়তো তা নয়। আর এটাও তো ঠিক যে একজন কর্মীর অবস্থান তো সারা জীবন একরকম থাকবে না। একদম। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ম্যাট্রিক্সটা কোনো স্থায়ী লেভেল নয়, এটা একটা স্ন্যাপশট মাত্র। সময়ের সাথে সাথে কর্মীর স্কিল ও উইল দুটোই বদলাতে পারে। এমনকি একই কর্মী একটা কাজের জন্য পিক পারফর্মার হলেও অন্য একটা নতুন কাজের জন্য তিনি এনথুজিয়াস্টিক বিগিনারও হয়ে যেতে পারেন। তাই সেরা অনুশীলন হল এই ম্যাট্রিক্সকে একটা ডাইনামিক বা পরিবর্তনশীল টুল হিসেবে দেখা। নিয়মিত, হয়তো প্রতি ৩ মাস বা ৬ মাস পর পর কর্মীদের সাথে বসে এটা পুনর্মূল্যায়ন করা জরুরি। মূল লক্ষ্য হল কর্মীর বিকাশকে সমর্থন করা, কাউকে কোনো বাক্সে আটকে ফেলা নয়। দারুণ একটি আলোচনা। আর এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এটিকে মূল্যবান মনে করেন, তবে আমাদের জন্য একটি ছোট্ট কাজ করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। এটা আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। এবং আমরা আপনাদের কাছ থেকে শুনতে আগ্রহী। আপনারা কোন কোন বিষয়ে জানতে চান, নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান। আপনাদের পরামর্শই কিন্তু আমাদের পরবর্তী আলোচনার বিষয়বস্তু ঠিক করতে সাহায্য করে। তাহলে আজকের আলোচনা থেকে যেটা বোঝা গেল, স্কিল ওয়েল মেট্রিক্স শুধু একটি ম্যানেজমেন্ট চার্ট নয়, এটি আসলে একটি মানসিকতা। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে প্রত্যেক মানুষ আলাদা এবং তাদের সফল হওয়ার জন্য ভিন্ন ভিন্ন ধরনের সমর্থনের প্রয়োজন হয়। সবার জন্য একই সমাধান কাজ করে না। এখন যদি আমরা বিষয়টাকে আরও বড় প্রেক্ষাপটে দেখি, ইফ ইউ কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার, একবার ভাবা যাক এই ফ্রেমওয়ার্কটি শুধু অফিসের কর্মীদের জন্য নয়, এটি একটি পুরো দলের জন্য বা এমনকি নিজের জন্য প্রয়োগ করা যেতে পারে। আমাদের জীবনের বিভিন্ন ভূমিকায়, সেটা হতে পারে নিজের কেরিয়ার, কোনো শখ বা নতুন কিছু শেখার ক্ষেত্রে, আমরা নিজেদেরকে এই স্কিলওয়েল মেট্রিক্সের কোথায় ফেলব, আর সেই অবস্থান থেকে হাই স্কিল হাই উইল কোয়াড্র্যান্টে পৌঁছানোর জন্য আমাদের নিজেদের কী ধরনের সমর্থন দেওয়া প্রয়োজন। এই চমৎকার চিন্তাটি দিয়েই আজকের মতো শেষ করছি। আমাদের এই বিশ্লেষণে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।